স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে প্রাচীন ও মধ্যযুগ থেকে বাংলা সাহিত্যের ইতিহাসের কতগুলি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের ভিডিওতে আদি, মধ্য ও প্রাচীন যুগ থেকে সর্বমোট 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের সেটের প্রথম যে প্রশ্নটি রয়েছে, চর্যাপদ কোন পংক্তি দিয়ে প্রথমে শুরু হয়েছিল? চর্যাপদ যে পংক্তিতে শুরু হয়েছিল সেটি ছিল নম শ্রী বর্জ্য যোগিনীয়। 2 নম্বর কোশ্চেন, চর্যাপদের পুঁথি কে কবে কোথা থেকে প্রকাশিত করেছিল? উত্তর হবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল থেকে পুঁথিটি 1907 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় লেখা চর্যাচর্য বিনিশ্চয় পুঁথি আবিষ্কার করেন। পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। এর পরবর্তীতে রয়েছে 3 নম্বর কোশ্চেন, জয়দেবের গীতগোবিন্দম কাব্যের কোন স্থানে জয়দেব তার নিজের জন্মস্থান ও বাসভূমির কথা উল্লেখ করেছিলেন? উত্তর হবে গীতগোবিন্দ কাব্যের 3য় সর্গের 10ম শ্লোকে জয়দেব নিজের জন্মস্থান এবং বাসভূমির কথাও উল্লেখ করতে দেখা গেছে। 4 নম্বর কোশ্চেন, নাথ ধর্মে লুইপা কী নামে পরিচিত ছিল? লুইপা ছিল মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। 5 নম্বর কোশ্চেন, গীতগোবিন্দের গানগুলি কোন ভাষায় রচিত ছিল? জানা গেছে প্রাকৃত অপভ্রংশ ভাষায় জয়দেবের গীতগোবিন্দের গানগুলি রচনা করা হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, কার লেখায় কবে ছন্দসূত্রের টিকা পাওয়া যায়? জানা গেছে 900 খ্রিস্টাব্দে হর্ষটেক লেখা ছন্দসূত্রের টিকা পাওয়া যায়। এই ছন্দসূত্রের রচয়িতা ছিল অভিনবগুপ্ত। এরপরে 8 নম্বর কোশ্চেন, কোন তিব্বতী গ্রন্থে সিদ্ধাচার্যদের জীবনী পাওয়া যায়? উত্তর হবে দেবথের সঙ্গন পা, এই গ্রন্থে সিদ্ধাচার্যদের জীবনী পাওয়া যায়। 9 নম্বর কোশ্চেন, জয়দেবের ভাষা গীতগোবিন্দে কী ছিল? জয়দেবের ভাষায় গীতগোবিন্দ ছিল মধুর কোমল কান্ত পদাবলীর সমষ্টি মাত্র। 10 নম্বর কোশ্চেন, বাঙালি বিদ্যাপতি পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? করেছিল আচার্য দীনেশচন্দ্র সেন। 11 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি কোন গ্রন্থে নিজেকে খেলন কবি বলেছেন? বিদ্যাপতি কীর্তিলতা গ্রন্থে নিজেকে খেলন কবি বলেছেন। কীর্তিলতা গ্রন্থটি প্রকাশিত হয় 1402 থেকে 1404 খ্রিস্টাব্দে। 12 নম্বর কোশ্চেন আছে, বিদ্যাপতি কার আমলে পুরুষ পরীক্ষা গ্রন্থটি লিখেছিল? রাজা শিবসিংহের রাজত্বকালে সংস্কৃত ভাষায় 1410 থেকে 1414 খ্রিস্টাব্দে পুরুষ পরীক্ষা এই গ্রন্থটি বিদ্যাপতি লিখেছিল। 13 নম্বর কোশ্চেন, কে কোথায় ব্রজবুলি শব্দটি প্রথম ব্যবহার করেছিল? জানা গেছে ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকায় ব্রজবুলি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 14 নম্বর কোশ্চেন, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ, এই বিখ্যাত উক্তিটি কোন বৈষ্ণব পদকর্তার ছিল? এই উক্তিটি ছিল বৈষ্ণব কবি চণ্ডীদাসের। তিনি বলেছেন তোমায় লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। 15 নম্বর কোশ্চেন, কমলাকর দাস ও সদানন্দী দেবী 16 শতকে কোন বৈষ্ণব পদকর্তার পিতা ও মাতা ছিল? বৈষ্ণব কবি লোচন দাসের পিতা ছিল কমলাকর দাস এবং মাতা ছিল সদানন্দী। এরপর রয়েছে 16 নম্বর কোশ্চেন, রাজশাহী জেলার গড়েরহাট পরগনার খেতুড়িতে 1540 খ্রিস্টাব্দে কে জন্মগ্রহণ করেছিল? বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলার গড়েরহাট পরগনার খেতুড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিল 1540 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে 1540 খ্রিস্টাব্দে খেতুড়ি গ্রামে নরোত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিল। এরপর 17 নম্বর কোশ্চেন, কবিশেখরের প্রকৃত নাম কী ছিল? দৈবকী নন্দন সিংহ। 18 নম্বর কোশ্চেন, মনসাকে জাঙ্গলি অভিধায় ভূষিত করেছিলেন কে? বিপ্রদাস পিপলাই। 19 নম্বর কোশ্চেন, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যটিতে কতগুলো পালায় বিভক্ত করা হয়েছে? বিজয়গুপ্তের যে মনসামঙ্গল কাব্য সেখানে 21টি পালায় বিভক্ত রয়েছে।
20 নম্বর কোশ্চেন, কবে কোন রাজার আমলে বিপ্রদাস মনসামঙ্গল কাব্য লিখেছিল? জানা গেছে 1495 খ্রিস্টাব্দে গৌড়াধিপতি হুসেন শাহের আমলে বিপ্রদাস পিপলাই মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। 21 নম্বর কোশ্চেন, বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্যটি কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? ডক্টর সুকুমার সেনের সম্পাদনায় কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে 1953 সালে প্রকাশিত হয়েছিল। এরপর রয়েছে 22 নম্বর কোশ্চেন, মঙ্গল কাব্য ধারা পর্বে কোন কবির কাব্য লিখন প্রথম কবে মুদ্রিত হয়েছিল? জানা গেছে 1844 খ্রিস্টাব্দে কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য লিখনটি প্রথম মুদ্রিত হয়েছিল। 20 নম্বর কোশ্চেন, উত্তরবঙ্গে মনসামঙ্গল ধারার শ্রেষ্ঠ কবিকে? উত্তরবঙ্গে মনসামঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি হবে জীবনমৈত্র। জীবনমৈত্র কাব্য রচনাকাল মনসামঙ্গল কাব্য রচনাকাল 1744 খ্রিস্টাব্দে তাকে কবিভূষণ উপাধি দেওয়া হয়। 24 নম্বর, ষষ্ঠীবরের পদ্মাপুরাণ কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? উত্তর হবে 3টি খণ্ডে বিভক্ত, যেমন দেবখণ্ড, বাণিজ্যখণ্ড এবং স্বর্গারোহণ খণ্ড। 25 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম সার্থক কবিকে? উত্তর হবে দ্বিজ মাধব। দ্বিজ মাধবের কাব্য হবে সারদামঙ্গল। 16 শতকের সপ্তম ভাগে তার আবির্ভাব হয়েছে। 26 নম্বর কোশ্চেন, সংস্কৃত অলঙ্কারশাস্ত্রের আদর্শে ভারতচন্দ্র কোন গ্রন্থ লিখেছিলেন? সঠিক উত্তর হবে রসমঞ্জুরি গ্রন্থ লিখেছিলেন। 27 নম্বর কোশ্চেন, ভারতচন্দ্রের রসমঞ্জুরি কাব্যকে গীতিকাব্য কে বলেছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 28 নম্বর কোশ্চেন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? উত্তর হবে 3টি খণ্ডে বিভক্ত। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি রচিত হয় 1753 খ্রিস্টাব্দে। 3টি খণ্ড, প্রথম খণ্ড অন্নপূর্ণামঙ্গল, দ্বিতীয় খণ্ড কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দরের কথা এবং তৃতীয় খণ্ড মানসিংহ উপাখ্যান। 29 নম্বর কোশ্চেন, অন্নদামঙ্গলের কাব্যের প্রথম সচিত্র সংস্করণ কে প্রকাশ করেছিলেন? উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 30 নম্বর কোশ্চেন, কবে কার উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়? উত্তর হবে শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরির উদ্যোগে 1802 থেকে 1803 খ্রিস্টাব্দের মধ্যে মুদ্রিত হয়। 31 নম্বর কোশ্চেন, শিকর নন্দী কার অনুরোধে মহাভারতের অনুবাদ করেছিলেন? ছুটি খাঁর অনুরোধে। 32 নম্বর, অনিল পুরাণ নামে ধর্মমঙ্গল কাব্যটি কে রচনা করেছিলেন? উত্তর হবে সহদেব চক্রবর্তী। 33 নম্বর কোশ্চেন, রূপরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটি কবে রচনা করেছিলেন? 1590 খ্রিস্টাব্দে। 34 নম্বর কোশ্চেন, বিদ্যাসুন্দর বা কালীকীর্তন রচনা করার জন্য কবিরঞ্জন উপাধিটি কে কবে পেয়েছিল বা কাকে দিয়েছিল? উত্তর হবে রামপ্রসাদ সেনকে উপাধিটি দিয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্র। 35 নম্বর কোশ্চেন, ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছ, মনোদুঃখে নারদে কত না কয়েছ, এই বিখ্যাত পদটি কার ছিল? উত্তর হবে অষ্টাদশ শতকের কবি কমলাকান্ত ভট্টাচার্য। 36 নম্বর কোশ্চেন, অষ্টাদশ শতকে চণ্ডীমঙ্গলের প্রধান কবি কে ছিল? উত্তর হবে মুক্তারাম সেন। সারদামঙ্গল কাব্যটি তিনি লিখেছিলেন। জানা গেছে মুক্তারাম সেনের সারদামঙ্গল কাব্যটি 1324 বঙ্গাব্দে সাহিত্য পরিষদ থেকে আব্দুল করিম সারদামঙ্গল সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। 37 নম্বর কোশ্চেন, মুক্তারাম সেনের সারদামঙ্গল কাব্যটি কবে রচনা হয়েছিল? উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে সারদামঙ্গল কাব্যটি রচিত হয়েছিল। 38 নম্বর কোশ্চেন, ঘনরাম চক্রবর্তীর সভাকবি কে ছিলেন? উত্তর হবে কীর্তিচন্দ্র ছিল ঘনরাম চক্রবর্তীর সভাকবি। 39 নম্বর কোশ্চেন, অষ্টাদশ শতাব্দীতে ধর্মমঙ্গল কাব্যের আদি রূপরাম কাকে বলা হয়? সঠিক উত্তর হবে মানিক গাঙ্গুলিকে আদি রূপরাম বলা হয়। আজকের সেটের লাস্ট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, যদুনাথের কাব্যকে ধর্মপুরাণ বা আগম পুরাণ বলা হয়, এই মন্তব্যটি কতটা সঠিক? এই বক্তব্যটি পুরোপুরি সঠিক। যদুনাথের কাব্যকেই ধর্মপুরাণ বা আগম পুরাণ বলা হয়। জানা গেছে তার আগম পুরাণ কাব্যে রামাই পণ্ডিত, হরিশ্চন্দ্র ও লুইচন্দ্রের কথা বর্ণনা রয়েছে এবং তিনি ছিলেন চৈতন্য ভক্ত এক বৈষ্ণব কবি। এছাড়া জানা গেছে সপ্তদশ শতকের শেষে তার ধর্মমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন যাদবনাথ বা যদুনাথ এবং ডক্টর পঞ্চানন মণ্ডলের সম্পাদনায় যদুনাথের এই ধর্মমঙ্গল কাব্যটি প্রকাশিত হয়েছিল। আজকে শেষ করলাম প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এই 40টি প্রশ্নোত্তর।
প্রশ্নোত্তর পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।